আচ্ছা দেখো 13 নম্বর কি বলছে, নিচের উপাত্ত সমূহের গড় এবং উপাত্তের আয়ত লেখো আঁকো। নিচের উপাত্ত সমূহের গড় এবং উপাত্তের কি বলছে, আয়ত লেখো আঁকার জন্য। আমাদের দুইটা কাজ বলছে, একটা গড় বের করার জন্য এবং আয়ত লেখো আঁকার জন্য। তো আমাদের গড় নির্ণয় করার জন্য এটা তো তোমার সারণী আকারে আছে, তো সারণী আকারে যদি বলে গড় নির্ণয় করার জন্য বা আয়ত লেখা, যেটাই বলুক না কেন আমাদের কাছে একদম ইজি। হ্যাঁ, কারণ সারণী আকারে যেগুলো থাকে এগুলা হয় বিন্যস্ত। বিন্যস্ত কোনো ভেজাল নাই। আর অবিন্যস্ত, অবিন্যস্ত হচ্ছে আমরা এর আগের অঙ্কটা যেটা করছি এলোমেলো ভাবে যে সংখ্যাগুলো বিভিন্ন সংখ্যা ছিল ওইগুলাকে বলে অবিন্যস্ত। ঠিক আছে, তো এরকম থাকলে একটু প্রবলেম, আমাদের সারণী বের করার জন্য শ্রেণী সংখ্যা বের করতে হয়, এর আগে পরিসর বের করে নিতে হয়। কোনো কিছুই প্রবলেম না, জাস্ট আমরা প্র্যাকটিসের উপর আমাদের ডিপেন্ড করে যে আমরা কত দ্রুত অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এখন করি, গড়টা বের করি। আচ্ছা, আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে। তো আর বেশি কিন্তু সিট নাই। প্রথমে লিখে দিবা হেডলাইনে গড় নির্ণয়ের, গড় নির্ণয়ের, গড় নির্ণয়ের সারণী। ঠিক আছে, গড় নির্ণয়ের সারণী এই যে লিখলাম। তো গড় নির্ণয় সারণীটা মূলত কিভাবে হয় দেখো, আমাদের কি মনে আছে আমরা কি লিখি, প্রথমে শ্রেণীব্যাপ্তি দেই, তারপর কি দেই, তারপর আমরা মধ্যমান দিই, তারপর আমরা গণসংখ্যা দিই, গণসংখ্যার পর আমরা এফআই এক্সআই গুণ করি। আচ্ছা দেখো, তো আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি, আমাদের প্রথমে কি হয়, শ্রেণীব্যাপ্তি হয়, তারপর কি হয়, তারপর আমাদের মধ্যমান লিখতে হয়। আমরা তো এগুলা যারা ক্লাসগুলো করেছি রেগুলার এগুলা জানি। দেন আমাদের কি করতে হয়, গণসংখ্যা, আর গণসংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা, এফআই দ্বারা। দেন আমাদের এই যে গণসংখ্যা আর মধ্যমান গুণ করে দিতে হয় এফআই এক্সআই, বুঝছো? এখন আমরা জাস্ট শ্রেণীব্যাপ্তি গুলা, এই যে এইটা যে শ্রেণীব্যাপ্তি কিভাবে বুঝলাম, ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা কিন্তু দেওয়া আছে, বুঝছো? 11 নম্বর অঙ্কে কিন্তু এই ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা কোনোটাই দেওয়া ছিল না, জাস্ট একটা সংখ্যা দেওয়া ছিল। ওইটা তখন শ্রেণীব্যাপ্তি ছিল না, কিন্তু এইটা শ্রেণীব্যাপ্তি। আমরা 5 থেকে 6 নিলাম, প্রথমে আমরা জাস্ট তুলে দিব। সাত থেকে 8, 9 থেকে 10, 11 থেকে 12, 13 থেকে 14, 15 থেকে 16, 16 পর তোমার 17 থেকে 18। ওকে, এখন মধ্যমানগুলা কিভাবে বের করে, আমি তোমাদের কিভাবে বলছিলাম মধ্যমান কিভাবে বের করে, ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দ্বারা বের করতে হয়। মধ্যমান কিভাবে বের করে, নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা, যেমন নিম্নসীমা 5, ঊর্ধ্বসীমা 6, 5 আর 6 যোগ করে 2 দ্বারা ভাগ করবা, তুমি মধ্যমানটা পেয়ে যাবা, এই যে 5.5 পেয়ে যাবা। তারপর আবার 7 এবং 8 যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, অ্যান্সারটা পাবা 7.5। দেখো 5.5 এর পর 7.5 আসছে, কিভাবে আসলো, 6.5, 7.5, 2 যোগ করার পর আবার 7.5 এর সাথে 2 যোগ করে দিব, করলে 9.5 পেয়ে যাব। দেন আবার 2 যোগ করবো, 11.5 পেয়ে যাব। তুমি এইভাবেও করতে পারো, অথবা এই যে নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে এইরকম সেম 11.5ই পাবা। তুমি যেভাবে ইউজ করো আর কি, তবে এইভাবে করলে যখন আমরা বুঝতে পারবো এর ব্যবধান কত, আমরা অত যোগ করে দিব, দেন পর চলে যাব, দেন অ্যান্সারটা হবে আর কি। 13.5 এর পর 2 যোগ করবা, দেন তোমরা পাবা 15.5, অথবা 15 আর 16 যোগ করে 2 দ্বারা ভাগ করবা, 15.5ই পাবা। তারপর হবে 17.5। আচ্ছা, তারপর গণসংখ্যা, গণসংখ্যা তো আমাদের এই যে প্রশ্নে দেওয়া আছে 25, 27, 28, এগুলাই তুলে দিব। গণসংখ্যা হচ্ছে 25, 27, 28, 31, 29, 28 এবং 22। গণসংখ্যা, গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, সবগুলো আমরা যোগ করে দিব, যোগ করলে আমরা পাচ্ছি 190। আর এফআই এক্সআই, এফআই এক্সআই হচ্ছে এই দুইটা গুণ করে দিব, 25 আর 5.5 গুণ করলে অ্যান্সারটা পাচ্ছে 137.5,
এরপর 27 আর 7.5 গুণ করলে পাবো আমরা 202.5, দেন পাবো 263, তারপর পাবো 356.5, দেন আমরা পাবো 391.5, তারপর আমরা পাবো 434, দেন আমরা পাবো 385, ঠিক আছে। তারপর আমরা আমাদের কাজ কি, এই সবগুলো যোগ করে দিব, সামেশন fi xi। সামেশন মানে কি, যোগফল। কার যোগফল? এই fi xi এর যোগফল, সবগুলোর যোগফল। এই কারণে সামনে অবশ্যই সামেশন চিহ্নটা দিতে হবে। এই চিহ্নটার মানে হচ্ছে সামেশন, যোগফল বা সমষ্টি। সবগুলো যোগ করলে আমরা অ্যান্সারটা পাচ্ছি 2173। এখন আমরা গড়টা বের করে ফেলি, দেখো এই যে জাস্ট গড়। সূত্রটা হচ্ছে কি, সামেশন fi xi বাই n। fi xi এর মান কত আমরা পেয়েছি? 2173, আর n এর মান আমরা কত পেয়েছি? 190। 2173 কে 190 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো 11.44। হ্যাঁ, আর এগুলা তো আমাদের বলছে কি 11.44, এগুলা বলছে যে বয়স। ইচ্ছে করলে বয়সটা লিখে দিতে পারো, আচ্ছা প্রবলেম নেই, বয়স লেখার দরকার নেই, আমরা প্রায় কথাটা লিখে দিব। এরকম দশমিকের মান যদি আসে তখন আমরা প্রায় কথাটা লিখে দিব, না লিখলেও প্রবলেম নাই। এটাই হচ্ছে আমাদের উত্তর। তুমি উত্তরটা এভাবে সাজিয়ে লিখতে পারো, নির্ণয় গড় 11.44। বুঝছো? আচ্ছা, আমাদের তো বলছে যে গড় নির্ণয় করতে হবে এবং আয়তলেখ নির্ণয় করতে হবে। তো আমরা এখন আয়তলেখ নির্ণয় করব। আয়তলেখ, তার জন্য এভাবে হেডলাইনটা দিবা তোমরা, আয়তলেখ। আয়তলেখ নির্ণয়ের, আয়তলেখ নির্ণয়ের সারণী। আচ্ছা, আয়তলেখ নির্ণয়ের সারণী আমরা কিভাবে করব? আয়তলেখ নির্ণয়ের সারণী আমরা প্রথমে কি দিব? শ্রেণীব্যক্তি দিব, তারপর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি দিব, দেন গণসংখ্যা। এই তিনটা ঘরই মূলত আয়তলেখ নির্ণয়ের মধ্যে হয়। শ্রেণীব্যক্তি, দেন অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লিখতে হয়। তারপর তোমার গণসংখ্যা, এই যে গণসংখ্যা লিখতে হয়। শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা এগুলা তো আমি প্রশ্নের মধ্যেই পাইছিলাম। পাঁচ থেকে ছয়, 7 থেকে 8, 9 থেকে 10, 11 থেকে 12, 13 থেকে 14, 15 থেকে 16, 17 থেকে 18, 17 থেকে 18। আচ্ছা, এখন শ্রেণী গণসংখ্যাগুলো তুলে নিই আগে। 25, 27, 28, 31, 29, 28, 22। দেখছো, গণসংখ্যাগুলো তুলে নিলাম। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি মনে রাখবা, আয়তলেখ অঙ্কন করার সময় অবশ্যই আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি দিতে হবে। কেন দিতে হবে? আমরা যে এরকম আয়তলেখের মধ্যে এরকম ঘর, অনেকগুলা ঘর থাকে, এখানে 5 থেকে 6 বলছে, ভালো কথা, দেন 7, কিন্তু 6 থেকে 7-এর ভিতর যে 6.1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম টাইপের সংখ্যাগুলো দশমিকের, ওইগুলা কোথায়? 6 থেকে 7 এখানে এক ব্যবধান হচ্ছে না, আবার 8 থেকে 9 এখানে কিন্তু এক ব্যবধান হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি করব তখন এই ব্যবধানটা আর থাকবে না। এই কারণে মূলত আয়তলেখ অঙ্কন করার সময় অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি করতে হয়। আচ্ছা, তো আমরা কিভাবে শিখছিলাম যে 5-এর 0.5 নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হয়। 5 থেকে 0.5 বিয়োগ করলে অ্যান্সারটা পাচ্ছি 4.5, আর ঊর্ধ্ব সীমার সাথে 0.5 যোগ করব 6.5। সেম এস 7 থেকে 0.5 বিয়োগ করলে 6.5 এবং 8-এর সাথে 0.5 যোগ করলে 8.5। একটা জিনিস বুঝতে পারতেছো? এই যে দেখো 6.5 এখানেও আছে, আবার এখানেও আছে, কিন্তু 6 এখানে আছে, শ্রেণীব্যক্তির ক্ষেত্রে এখানে আছে, কিন্তু এখানে 6 নাই। এই কারণেই মূলত শ্রেণীব্যক্তিটা, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা তৈরি করে নিতে হয়। তারপর এটার ক্ষেত্রে দেখো 9 থেকে 0.5 বিয়োগ দিলে আমরা পাচ্ছি 8.5, আর 10-এর সাথে 0.5 যোগ করলে 10.5, তার মানে 10.5টা এখানেও হয়ে যাবে, আর ওইখানে হবে 12.5, আবার এখানে 12.5, ওইখানে হবে 14.5,
দেন 14.5, এখানে হবে 16.5, তারপর 16.5 আর এখানে হবে 18.5। বুঝছো? দেখো আমাদের ঘর তৈরির কাজ কিন্তু শেষ, সারণী তৈরির কাজ করা শেষ। আমাদের জাস্ট এখন ছক কাগজটা নিয়ে করে ফেলতে হবে। এখানে দেখো শ্রেণীব্যক্তি কত, 5 থেকে 6, এর মধ্যে ব্যবধান কত? আমরা ব্যবধানগুলা দেখো, আমি কিভাবে বলছি যে শ্রেণীব্যক্তি কত, এর ব্যবধানটা কিভাবে বের করবা? যে নিম্নসীমা কত? 5 না? এটা সহ গণতে হবে, অর্থাৎ 5, 6 সহ গণতে হবে। কত ব্যবধান? 2 এ পড়ছে না? আবার একটু চেক করো, 7, এই যে এইটার ব্যবধান আমরা বের করতে চাচ্ছি, তো 7 সহ গুণবা, 7 এবং 8, 2 না? 2। আচ্ছা, সেম এস অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির ক্ষেত্রেও ব্যবধান 2ই পাবা। 4.5 থেকে 6.5 এর মধ্যে ব্যবধান 2, 5.5, 6.5, ব্যবধান 2। আচ্ছা, তুমি যদি শ্রেণীব্যক্তির ব্যবধানটা বের করতে পারো তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির ব্যবধানটা সেমই। আমাদের এখন কি করতে হবে? আমরা কি জানি যে এটা তো আমাদের ছক কাগজটা, ঠিক আছে? এটা আমাদের ছক কাগজটা, এইদিকে হয় এক্স অক্ষ আর উপরের দিকে হয় ওয়াই অক্ষ। এইদিকে এক্স অক্ষ, উপরের দিকে কি? ওয়াই অক্ষ। এক্স অক্ষে মূলত হয় তোমার অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, ঠিক আছে? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি হয় এক্স অক্ষে। আর ওয়াই অক্ষে হয় গণসংখ্যা। ক্লিয়ার? ওয়াই অক্ষে কি হয়? গণসংখ্যা হয়। আর এখানে হবে 0। আমাদের কি বলছে? আমরা একটু বিষয়টা চিন্তা করি। আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যক্তি হইছে 2 করে। আমরা যে এখানে বসাবো তার আগে তোমরা কি করবা? তোমরা কিছু ঘর এভাবে ভাঙ্গা চিহ্ন দিয়ে দিবা, ভাঙ্গা চিহ্ন, ঠিক আছে? এটাকে বলে ভাঙ্গা চিহ্ন। আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা কত? অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা হচ্ছে 4.5, অর্থাৎ আমাদের 4.5 এই যে এখান থেকে স্টার্ট হবে 4.5টা। বুঝতে পারছো? এখন এখান থেকে যে স্টার্ট হবে, আমাদের ব্যবধান কত বলছে? আমাদের এখানে ব্যবধান কত? 2 করে না? তো আমরা একটা কাজ করি, এক্স অক্ষে, এই যে এক্স তো নিচের অক্ষটা, এক্স অক্ষের এক ঘর অবিচ্ছিন্নের আমরা এক ঘরই ধরিনি। আবার ওয়াই অক্ষের এক ঘর, ওয়াই অক্ষের সর্বোচ্চটা কত? ওয়াই অক্ষ বলতে গণসংখ্যা, সর্বোচ্চ 31। 31টা কি এখানে আছে কিনা আমরা একটু দেখে নিই। তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। দেখো 31টা না, এক্ষেত্রে প্রবলেম না, 24টা বা 25টা আছে। তো আমরা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, ওয়াই অক্ষের এক ঘর সমান আমরা গণসংখ্যার, এই যে গণসংখ্যার আমরা না, ওয়াই অক্ষের 2 ঘর সমান গণসংখ্যার 1 ঘর ধরে নিব, তাহলেই তো কমে যায়। ওয়াই অক্ষের 30 ঘর সমান গণসংখ্যার 15 ঘর হয়ে যাবে। বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, ওয়াই অক্ষের 2 ঘরকে আমরা গণসংখ্যার, না ওয়াই অক্ষের 2 ঘর তো হচ্ছে না, এখানে কথাটা ফেস লাগিয়ে দিতেছি। আমরা এখানে এইটা বলতে পারি ওয়াই অক্ষের 1 ঘর, কারণ আমাদের এই ওয়াই অক্ষের ঘরগুলা তো কম। ওয়াই অক্ষের 1 ঘর সমান গণসংখ্যার 2 ঘর ধরতে পারি। তাহলে ওয়াই অক্ষের 15 ঘর সমান গণসংখ্যার আমরা কি ধরতে পারি? গণসংখ্যার অর্ধেক হয়ে যাবে, বা ওয়াই অক্ষের ওয়াই অক্ষের 10 ঘর সমান গণসংখ্যার তখন কি হয়ে যাবে? কম হয়ে যাবে, 5 ঘর হয়ে যাবে। বুঝতে পারছো? আমি আবারও বলতেছি, এই কথাটা একটু ফেস হইতেছে। আমাদের ধরো ঘনসংখ্যা আছে 30। এখন 30কে যদি আমরা ওয়াই অক্ষে স্থাপন করতে চাই, সেই ক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে, 15 হয়ে যাবে। এখন বুঝছো? কারণ এখানে বলে দিছি ওয়াই অক্ষের 1 ঘর হবে গণসংখ্যার কয় ঘর? গণসংখ্যার 2 ঘর। আচ্ছা, তো আমরা আগে এখানে স্থাপন করি। দেখো আমি কি ধরেছি, এক্স অক্ষের 2 ঘর, এক্স অক্ষের 1 ঘর সমান আমি ধরেছি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 1 ঘর। তো আমাদের ব্যবধান তো 4.5 থেকে 6.5 এর মধ্যে 2 করে। আমরা জাস্ট এই যে এখানে হচ্ছে 1, এই যে এখানে 1, দেন এখানে 1, 2, এই যে এই জায়গাটার মধ্যে আমরা দিব 6.5, তারপর এই জায়গায় আমরা দিব 8.5, কারণ 2 করে, এক্স অক্ষের 2, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 2, এই জায়গায় 2 ঘর পরেই আমরা দিব
10.5, আবার এখানে আমরা দিব 12.5, এখানে আমরা দিব তোমার 14.5, এখানে আমরা দিব 16.5, এখানে দিব আমরা 18.5। দেখছো দিলাম? আচ্ছা, আর উপরে দেখো 1 2 3 4 5, এখানে হচ্ছে তোমার, এখানে হবে তোমার এই যে এখানে আমরা 10 দিচ্ছি, কারণ ছক কাগজের 5 ঘরকে আমরা 10 ধরে নিচ্ছি, ঠিক আছে? কারণ আমাদের ঘরগুলা তো কম, আমরা অর্ধেক করে নিচ্ছি। দেন 1 2 3 4 5, এখানে হচ্ছে 20। দেন 1 2 3 4 5, এখানে কত? এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে 30। আবার 1 2 3 4, এই যে দেখো 1 2 3 4 5, এখানে হচ্ছে তোমার 35। তো আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে বলছে 4.5 থেকে 6.5 এর মধ্যে ঘন সংখ্যা কত? 25। আমরা 25 স্থাপন করব। এই যে দেখো 10 20 আর 25টা কোথায়? 25টা হবে এই যে 1 2, এই যে এই অর্ধেক এই জায়গার মধ্যে, হাফ এই জায়গার মধ্যে 25টা হবে, ঠিক আছে? এই যে এই জায়গার মধ্যে 25টা হচ্ছে। তো আমরা এভাবে মিলাই দিব। কিন্তু আসলে কি এখানে আমরা যদি প্রত্যেকটা ঘর 1 করে ধরি, 25 কি এখানে আছে? নাই। কিন্তু এখানে এতটুকু 5, এতটুকু 10, এতটুকুর মধ্যে তো 11 12 12.5 পড়তেছে এতটুকুর মধ্যে, কিন্তু 25 নাই। আমরা কেন এটা 25 ধরছি? আমরা বলে দিচ্ছি এই যে y অক্ষের y অক্ষের যে ছক কাগজের যে তোমার এক ঘর, আমরা গণসংখ্যার কয় ঘর ধরতেছি? 2 ঘর ধরতেছি। এটা কিন্তু আমরা বুঝাই দিচ্ছি। তো এই বোঝানোর কারণে এখানে দেখো ছক কাগজের যে 5 ঘর, আমরা গণসংখ্যার কয় ঘর ধরছি? 10 ঘর। ছক কাগজের 5 ঘর সমান গণসংখ্যার কয় ঘর ধরছি? 10 ঘর ধরছি। ছক কাগজে 10 ঘর সমান গণসংখ্যার কয় ঘর হয়ে যাবে? 20 ঘর। আচ্ছা, আরেকটা করি তাহলে বুঝতে পারবা। 6.5 থেকে 8.5 এর মধ্যে গণসংখ্যা কত? 27 না? হ্যাঁ, এখন 27 কোথায় আছে? দেখো 27 এই যে এখানে তো আছে তোমার 20, তারপর এই যে এই জায়গা পর্যন্ত 30, তো আমাদের 27 কোথায় আছে? এখানে তো 20 22 24 26 27টা হচ্ছে এই যে এই জায়গাটার মধ্যে, হাফ। এই যে এতটুকু হচ্ছে 27। এই যে এতটুকু জায়গা হচ্ছে 27, ঠিক আছে? তোমরা ভালো করে দাগ টেনে নিবা। দেন আমাদের 8.5 থেকে 10.5 এর মধ্যে হচ্ছে 28। তো 28 কোথায় আছে? এই যে 28 হচ্ছে এই জায়গায় হচ্ছে 28। এই যে এই জায়গায় 28, ঠিক আছে? এই জায়গায় 28। দেন আমাদের হচ্ছে 31। 31 কোথায়? 31 হচ্ছে এই যে এতটুকু তো 30, 31 একটু আমরা এই যে একটু উপরে দিয়ে দিব, এটা হচ্ছে 31। এটা হচ্ছে 31। দেন আমাদের 29। 29 কোথায়? দেখো এটা তো 28, 29টা একটু মাঝখানে হয়ে যাবে, 29। তারপরে হচ্ছে 28। 28 কোথায় আছে? এখানে তো তোমার 20 22 24 26 28, এই যে 28 হচ্ছে এই জায়গাটুকু, হচ্ছে 28। তারপর হচ্ছে 22 22 কোন জায়গাটুকু? এই যে 20 আর এখানে হচ্ছে 22। ওকে, এইভাবে করছি। আচ্ছা, এরপরও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়, এখানে দেখো কথাটা লিখে দিচ্ছি। কথাটা লিখে দেওয়ার ফলে তোমরা 100% বুঝতে পারবা। এই যে এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি 1 ঘরকে, প্রতি 1 বা 1 ঘরকে তোমার অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির এক ঘরই ধরলাম। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির এক ঘর ধরে, বা ঘর না লিখে এখানে একক লিখতে পারো। অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির ক্ষেত্রে তো একক ধরছি, যেটা লিখো সেটাই হবে, এক একক ধরে, এবং ওয়াই অক্ষ বরাবর
ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের, আমাদের ছক কাগজটা কম ছিল ঘরগুলা, এই কারণে ছক কাগজের ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের তোমার এক ঘর, ছক কাগজের এক ঘর, ছক কাগজের এক ঘরকে গণসংখ্যার কয় ঘর ধরছি? 2 ঘর ধরছি। তো ছক কাগজের 5 ঘর, তখন গণসংখ্যার কয় ঘর হয়ে গেছিল? 10 ঘর হয়ে গেছিল। ছক কাগজের 15 ঘর, ঘনসংখ্যার কয় ঘর হয়ে গেছিল? 30 ঘর। এইভাবে আমরা কিন্তু কমাই ফেলছিলাম। এক ঘরকে গণসংখ্যার 2 ঘর ধরে প্রদত্ত উপাত্তের 2 ঘর ধরে প্রদত্ত উপাত্তের আয়ত লেখ। প্রদত্ত উপাত্তের আয়ত লেখ অঙ্কন করা হলো। আয়ত লেখ অঙ্কন করা হলো। এই জায়গাটা ইম্পর্টেন্ট। ছক কাগজের এক ঘরকে যে আমরা গণসংখ্যার 2 ঘর ধরছি, এইটা যারা বুঝতে পারছো তাদের কাছে এই চিত্রটা অনেকটা ইজি হয়ে গেল।